এরকম দেখেছিলেন? দেখুন তো এইরকম কিনা। বলেই ভদ্রলোকের স্বাভাবিক চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আস্তে আস্তে পচন ধরে পিটকুটে হতে শুরু করলো। সাথে বিশ্রী গন্ধে দম বন্ধ হয়ে যেতে লাগলো আমার। ভদ্রলোকের শরীরের অবয়ব সেই পচা গলা লাশের মতো হয়ে গেল। রেলওয়ে টিটি হিসেবে জয়নিং লেটারটা অবশেষে পেয়েই গেলাম। আমি অন্তিক মাহমুদ। সুমুলিয়া গ্রামে হাতে গোনা কয়েকজনই আছে যারা চড়াই উতরাই পেরিয়ে মাস্টার্স শেষ করে চাকরির ইন্টারভিউ দিতে পেরেছে। প্রচণ্ড সাদামাটাই গ্রামের মানুষ খেটে খাওয়ায় বিশ্বাসী। গ্রাম থেকে বেরিয়ে ভালো কোনো চাকরি করে ভাগ্য পরিবর্তনে তাদের ঝোঁক নেই। কিন্তু আমরা শিক্ষিত হয়ে তো আর হাল চাষের ভরসায় বসে থাকতে পারি না। ইন্টারভিউ দেওয়ার অনেকদিন পরেও যখন চাকরির কোনো খোঁজ মিলল না, তখন সকলের কথার ঝেড়ে এক প্রকার আশা ছেড়ে দেওয়ায় মনোপুত হতেই এসে গেল কাঙ্ক্ষিত খবর। 7-5 না ভেবে গুরুজনের আশীর্বাদ নিয়ে সুমুলিয়া থেকে বাস ধরে সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে চাকরিটা হয়েই গেল। গুরুজনদের শেষ রিয়াকশনগুলো দেখার মতো ছিল, কি বলিস? আমিও ভেবেছিলাম হবে না। ইন্টারভিউ দেওয়ার এতদিন পরেও যে চাকরিটা হবে, কেউ কি ভেবেছিল? সে ভাবিনি, কিন্তু চাকরিটা না হলে গুরুজনদের রোষ সামলে দ্বিতীয়বার আবার চাকরির খোঁজ করা চতুর্থ বিশ্বযুদ্ধের চেয়ে কম হতো না। বলেই রনি হো হো করে হাসতে লাগলো। আর আমি ভাবতে লাগলাম, স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব চিত্র আসলে এত প্রশান্তি দেয়। চাকরির খবর পেয়ে বুকটা যেন আরও কয়েক ইঞ্চি চওড়া হয়েছে। অজ পড়া গায়ে এত ভালো চাকরি চারটিখানি কথা নয়। টানা 4 ঘন্টা বাসের যাত্রার পরে অবশেষে পৌঁছে গেলাম রাধানগর ন্যাশনাল রেলওয়ে অফিস। প্রথম 1 সপ্তাহ সিনিয়র পরিচালকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজের দক্ষতা রপ্ত করে নেওয়াই আমার প্রথম কাজ। সে অনুযায়ী ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে আমাকে ইনফর্ম করা হয়েছে। নির্দিষ্ট টাইমে পৌঁছে গেলাম স্টেশনে। সিনিয়র অফিসার আমাকে রিসিভ করলেন। কংগ্রাচুলেশন মিস্টার অন্তিক মাহমুদ। তরুণ প্রজন্মের জন্য তুমিই প্রথম দৃষ্টান্ত নতুন উদ্যোক্তা হিসেবে। ইয়ং জেনারেশনের প্রথম রেলওয়ে কর্মী হিসাবে আমি তোমায় স্বাগত জানাই। মাই প্লেজার স্যার। আপনাদের হাত ধরেই তো আজ এখানে আসতে পেরেছি। সবটাই আপনাদের অবদান। আপনারাই আমাদের আইডল। বাহ, খুব সুন্দর গুছিয়ে কথা বলো তো তুমি। কীভাবে মানুষের মন জয় করতে হয় তোমার থেকে শেখা উচিত জেন্টলম্যান। হ্যারি আপ, ইটস টাইম টু ওয়ার্ক। ইয়া শিওর স্যার। এরপরে নির্ধারিত সময় রাত 10টায় ট্রেন ছেড়ে দিল গন্তব্যের দিকে। ট্রেনের ভেতর যাত্রীর সুবিধা অসুবিধা চাহিদা সব কিছু ঘুরে ফিরে দেখছেন সিপি সাহেব। সাথে আমাকে খুঁটিনাটি বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন ঠিক কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। যা বুঝলাম, রপ্ত করা খুব একটা কঠিন কাজ নয়। কঠিন হচ্ছে সব কিছু নিজে থেকে খেয়াল রাখা। ঘুরে ফিরে প্রাথমিক পর্যায়ের চেক আউট শেষের দিকের বগিতে এসে বন্ধ একটা কামরা দেখে দাঁড়িয়ে পড়লাম। স্যার, পুরো ট্রেনের মধ্যে এই একটা কামরা এভাবে তালাবন্ধ কেন? আমার প্রশ্নে কিছুটা ইতস্তত বোধ করলেন স্যার। এরপরে দ্রুত বললেন, আসলে এই কামরায় অতিরিক্ত আরামপ্রিয় উচ্চবিলাসী হাই ক্লাস প্যাসেঞ্জারের জন্য তৈরি। সচরাচর সেরকম প্যাসেঞ্জার তো আসে না, তাই এটা আপাতত বন্ধ। অতি ইতস্ততা নিয়ে যেন খুব দ্রুত এই বিষয়টা এড়াতে চাইলেন। তাও বিষয় নিয়ে আবারও বললাম, বাহ, তাহলে তো বেশ আলিশান হবে ভেতরের ডেকোরেশন। আমি কি দেখতে পারি? কেন পারবে না? অবশ্যই পারবে। 1 সপ্তাহ পর তো সব তোমার দায়িত্বই থাকবে। ঘুরে ফিরে সব কিছু তো তোমাকেই দেখতে হবে। আপাতত চেকিংগুলো শেষ করেই চলো। সম্মতি দিয়ে সাথে গেলাম। বুঝতে পারলাম খুব সন্তর্পণে এড়িয়ে গেলেন। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেল। সিপি সাহেব সকল কামরার চাবি, ডকুমেন্টস আর যাবতীয় সবকিছু হ্যান্ড ওভার করলেন আমাকে। আর যেহেতু দূর দূরান্তে গন্তব্য হওয়ায় রাতে দীর্ঘ সময় ট্রেনে থাকতে হবে, তাই কিছু উপদেশ দিলেন। শোনো জেন্টলম্যান, এতদিন একজন গাইড হিসাবে সব শিখালেও এখন একজন বাবার মতন বলছি। যেহেতু দায়িত্ব বুঝে নিয়েছ, কিছু বিষয় মাথায় রাখবে। কোনো কিছুতে লোভ করা যাবে না। সততা ধরে রাখার চেষ্টা করবে। বুদ্ধি দিয়ে জয় করবে সব কিছু। আর
সকলের সাথে আন্তরিক আর নম্র আচরণ করবে, নমনীয়তার সাথে সবসময় সবার সমস্যার সমাধান করবে, মনের মধ্যে একটা সাহস রাখবে। ভদ্র ছেলের মতো মনোযোগ সহকারে শুনে নিলাম স্যারের প্রতিটি কথা। প্রথম 2 দিন মনোযোগ সহকারে সবকিছু সামলে নিলাম। তৃতীয় দিন স্টেশনে পৌঁছে ঠিক টাইমে যখন চেকিং নিচ্ছিলাম, তখন আটশাট পোশাকে খানদানি ব্যক্তিত্বের অধিকারী এক ভদ্রলোক মোটা ফ্রেমের চশমা এঁটে আমার দিকেই এগিয়ে আসলেন। কেমন জানি না চেনা চেনা মনে হলো লোকটার চেহারা। আমি একটু হেসে জিজ্ঞেস করলাম, বলুন স্যার, আপনার কি ধরনের সহযোগিতা করতে পারি? ভদ্রলোক চশমাটা ঠিক করে নিয়ে বললেন, কান্তাপুর যাব, বিশ্রামের জন্য কামরা বুকিং করেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। 305 নম্বর কামরাটা কোন দিকে? ভদ্রলোকের কথা শুনে হঠাৎ মনটা খচ করে উঠল। দায়িত্ব বুঝে নিয়ে এতটাই বিজি হয়ে পড়েছি যে ওই কামরাটা যে খুলে দেখব সেটাই ভুলে গেছি। হালকা হেসে বিনয়ের সাথেই বললাম, চলুন স্যার, দেখিয়ে দিচ্ছি। এই বলে ভদ্রলোককে সাথে নিয়ে পেছনের দিকে হাঁটা শুরু করলাম। কামরার সামনে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা খুব সুন্দর গোছানো, পরিপাটি আর জাঁকজমক। ভদ্রলোক কামরার ভিতরে প্রবেশ করে হাতে থাকা সুটকেস রেখে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ। আপনি তাহলে এখন আসুন, আরো কাজ আছে নিশ্চয় আপনার। ইয়া শিওর, আমি তাহলে আসি। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে কামরা থেকে বের হয়ে বাকি কাজ শেষ করার জন্য সামনে এগোচ্ছি। এমন সময় ওই কামরা থেকে গোঙানির শব্দ পেলাম। কি নির্মম সেই আওয়াজ! কৌতূহল নিয়ে পিছনে তাকাতেই সব চুপচাপ, যেন কিছুই হয়নি। আবারও দরজায় কড়া নাড়লাম। স্যার, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হয়নি তো? ভেতর থেকে গমগমে এক কণ্ঠস্বর ভেসে এলো। জি, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। হঠাৎ এইটুকু সময়ের মধ্যে ভদ্রলোকের কণ্ঠস্বরের আমূল পরিবর্তন দেখে খানিকটা ঘাবড়ে গেলাম। তাও আর মাথা না ঘামিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাত 12:30। চেকিং শেষ। সবাই ঘুমে বিভোর। কেউ কেউ বসে নিভু স্বরে আলাপ করছে। রাতে আপাতত আর কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক। পিছু ফিরে রেস্ট রুমের দিকে এগুতেই পায়ে কিছু একটা বেঁধে হোঁচট খেলাম। উফ! মনে কিছুটা ভয় ছিল, তার উপর আচমকা হোঁচট খাওয়ায় খানিকটা ভড়কে গেলাম। শরীরের লোম দাঁড়িয়ে গেল। টের পেলাম যেন মেরুদণ্ড দিয়ে ঠান্ডা হাওয়া বেয়ে পায়ের কাছে নামলো। নিচেকে ধাতস্থ করে পায়ের কাছের বস্তুটি দেখার জন্য তাকাতেই যেন ধাক্কা খেলাম। আরে, এ তো 305 নম্বর কামরার সেই ভদ্রলোকের সুটকেস। এটা এখানে এলো কি করে? আরও কিছুটা কৌতূহল নিয়ে সুটকেসটা তুললাম। বেশ ভারী। নিজে নিজে বকতে লাগলাম, ভদ্রলোক যেভাবে সুটকেসটা তখন ধরেছিলেন মনে হয়েছে বেশ হালকা, কিন্তু আমার মনে হচ্ছে এর ভিতরে নিশ্চিত কোনো পাথর না হয় ইট নিয়ে ঘোরেন উনি। এসব বলে নিজে হাসতে লাগলাম আর সুটকেসটা উল্টে পাল্টে দেখতে লাগলাম। হঠাৎ সুটকেসটা অসাবধানতাবশত হাত থেকে পড়ে গিয়ে খুলে গেল। তারপরে যা দেখলাম তাতে চক্ষু চড়ক গাছ। পুরো সুটকেস ভর্তি ছিল টাকা। এতগুলো টাকা একসাথে আমি কখনো জীবনেও দেখিনি। রীতিমতো গা কাঁপতে লাগলো। খুব দ্রুত টাকাগুলো তুলে নিয়ে সুটকেসে রাখতে লাগলাম। এতগুলো টাকা দেখে প্রথমে কিছুটা লোভ লাগলেও হঠাৎই সিনিয়র অফিসারের বলা কথাগুলো মনে পড়ে গেল মুহূর্তে। সাথে সাথে নিজের ভাবনা চিন্তায় নিজেকে ধিক্কার দিয়ে 305 নম্বর কামরার দিকে এগোলাম। পরিবার থেকে সবসময় সততা ধরে রাখার শিক্ষা দিয়েছে। একটুর জন্য সেই শিক্ষাকে পায়ে পিষতে যাচ্ছিলাম। এসব ভেবে এগোতেই খুব বেশি অবাক হলাম এত রাতে কামরার দরজা খোলা দেখে। তাও মনে সাহস নিয়ে ধীরে এগিয়ে গেলাম সামনে। দরজার সামনে দাঁড়াতেই গম্ভীর এক ডাক এলো। অন্তিক সাহেব, আসুন, ভেতরে আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ভদ্রলোকের কথাটা যেন ঠিক হজম করতে পারলাম না। উনি কিভাবে জানলেন যে আমি আসবো? তাও বেশ কৌতূহল আর সাহস নিয়ে ভেতরে প্রবেশ করতেই দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি খানিকটা ভড়কে গেলাম। ভেতরে ভদ্রলোক যে সিটে বসে আছেন সেখানটায় একটা ফোকাস লাইটের মতো আলো, আর কামরার বাকি জায়গাটা অন্ধকার। আমি সাহস নিয়ে সামনের সিটে বসে সুটকেসটা ভদ্রলোকের পাশে রেখে জিজ্ঞেস করলাম, আপনি অপেক্ষা করছেন মানে? আমি যে এখানে আসবো
আপনি জানলেন কিভাবে? ভদ্রলোক মুচকি হেসে আমার কথা উপেক্ষা করে গমগমে স্বরে বললেন, ছাড়ুন ওসব কথা, আপনাকে একটা গল্প শোনাই। গল্প বলতে পারেন অথবা বাস্তব। সে বছর দুয়েক আগের কথা। এই যে ট্রেনটায় আপনি বসে আছেন, এটা তখন নতুন লাইনে এসেছে। বেশ জাঁকজমকপূর্ণ আর বিলাসবহুল এই ট্রেনের সুনাম তখন শহর জুড়ে। ট্রেনের বিশেষত্ব ছিল এই কামরাটা। যতগুলো কামরা আছে এই ট্রেনে, সব থেকে হাই ক্লাস আর কমফোর্টেবল ছিল 305 নম্বর কামরা। বড় বড় নামি দামি ব্যবসায়ীরা এই কামরার অগ্রিম বুকিং দিয়ে রাখতেন। সেরকম একজন খানদানি ব্যক্তিত্বের অধিকারী ছিলেন থমাস। বেশ আটসাট নিয়ে চলাফেরা করতেন ভদ্রলোক। বেশিরভাগ সময়ই ব্যবসায়িক কাজে রাধানগর থেকে কান্তাপুর যেতেন এই কামরা বুকিং করে। তখনকার দায়িত্বরত অফিসারের সাথে থমাসের খুব ভাব গড়ে ওঠে। এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে থমাস তাকে নিজের সব কথা বলতেন। সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল ওই অফিসার। একদিন ব্যবসার লাভের 2 কোটি টাকা নিয়ে যখন থমাস কান্তাপুর থেকে রাধানগর ফিরছিলেন, তখন এইটুকু বলেই একটা দীর্ঘশ্বাস নিয়ে ভদ্রলোক থামলেন। আমার আগ্রহ তখন আকাশচুম্বী। তারপর ওই অফিসার সেই টাকার ব্যাপারে জানতো আগেই। থমাসকে আতিথেয়তার নামে সেদিন খাবারে বিষ মিশিয়ে খাইয়েছিল ওই অফিসার। বিষ যখন মারাত্মক প্রভাব ফেললো শরীরের উপর, তখন থমাস কামরা থেকে বের হয়ে অন্যদের কাছে সাহায্য চাওয়ার জন্য পা বাড়াতেই ওই অফিসার ভারী একটা লোহার রড দিয়ে থমাসের মাথায় সজোরে আঘাত করে। তীব্র গোঙানির সাথে থেমে যায় থমাসের জীবন নদীর স্রোত। আর তারপর আর কি, থমাসের লাশ সে রাতেই ওই অফিসার আরো কিছু সদস্য নিয়ে গুম করে ফেলে আর 305 নম্বর কামরাটা বন্ধ করে দেয়। থমাসের লাশ একটা নদী থেকে উদ্ধার হয়। খবরের কাগজে নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, মনে পড়েছে। স্বনামধন্য ব্যবসায়ী থমাস হত্যার একটা নিউজ পত্রিকায় বের হয়েছিল। লাশটা কি ভয়ঙ্কর ভাবেই না পচে গিয়েছিল। এখনো মনে পড়লে ভয়ে হাত পা জমে যায়। আপনি কি থমাসকে সামনাসামনি দেখেছিলেন? না, জীবিত অবস্থায় সামনাসামনি দেখিনি। একদিন দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখতে হলো মৃত্যুর পর, তাও পচা গলা অবস্থায়। কিরকম দেখেছিলেন? দেখুন তো এইরকম কিনা। বলেই ভদ্রলোকের স্বাভাবিক চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আস্তে আস্তে পচন ধরে পিঠ কুটে হতে শুরু করলো। সাথে বিশ্রী গন্ধে দম বন্ধ হয়ে যেতে লাগলো আমার। ভদ্রলোকের শরীরের অবয়ব সেই পচা গলা লাশের মতো হয়ে গেল, ঠিক যেরকমটা পত্রিকায় দেখেছিলাম। এরপর আর কিছু দেখতে পারলাম না। সবকিছু অন্ধকার হয়ে আমার শরীর নিস্তেজ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, সবাই আমাকে নিয়েই আলোচনা করছিল। এর মধ্যেই আমার সিনিয়র অফিসার আসলেন আমার কাছে। আমাকে কিছু বলতে না দিয়েই বলতে শুরু করলেন, তুমি আমার দেওয়া উপদেশের যথাযথ মূল্য করতে পেরেছো জেন্টালম্যান। আমি বলেছিলাম না, সততার সাথে কাজ করলে প্রকৃতিও একদিন তোমার পাশে থাকবে। স্যার কথা শেষ করে মুচকি হেসে চলে গেলেন। আর আমি ভাবতে লাগলাম, সততার সাথে বিলীন হওয়া এক মধ্যরাতের গল্প, একজন থমাসের গল্প, আর একটি কামরার গল্প। এসব ভাবতেই চোখের সামনে ভেসে উঠল একটি কক্ষের নেম প্লেট, 305 নম্বর কামরা।